গল্পকথক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোহাম্মদ নাসিমউদ্দিনের রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি থ্রিলার উপন্যাসটির চতুর্থ পর্ব। গল্প পাঠে বরাবরের মতোই আপনাদের সাথে রয়েছে আমি সুরিত। যদি আমাদের পরিবেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। গুনগুন করে গাইতে গাইতে দরজাটা ভালো করে বন্ধ করে দিল মুস্কান। ঘরটা প্রায় অন্ধকার, তাই আলো জ্বালিয়ে দিল। সেই আলো বড্ড ডিমে। ঘরের চারপাশে দেয়াল জুড়ে কতগুলো ক্যাবিনেট, কিছু ক্যাবিনেটের কপাটে কাঁচ লাগানো। ভেতরে কি আছে সবই দেখা যায়, তবে বাকিগুলোর ভেতরে জিনিস দেখার উপায় নেই। এখানে বড় বড় চারে অদ্ভুত সব জিনিসপত্র সংরক্ষিত করা আছে। দেখলে যে কেউ ভাববে এখানে বুঝি প্রাণীদের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণ করা হয়। ঘরের এক কোণে চমৎকার একটি কিচেন টেবিল। মার্বেল পাথরের উপরিভাগটা বেশ পরিষ্কার। কতগুলো কিচেন নাইফ আর বিভিন্ন ধরনের কিচেন সরঞ্জাম আছে টেবিলের পাশেই। বড় বড় বেশ কয়েকটি হাঁড়ি, পাতিল, আরও পাত্র দেখা যাচ্ছে। কিচেন টেবিলের কাছেই রয়েছে দুটো গ্যাস বার্নার। একটি আদর্শ রান্নাঘর, এটি বেশ আধুনিক বটে। এটাই মুস্কানের ল্যাবরেটরি। এখানে সে খাবার নিয়ে গবেষণা করে। নিত্য নতুন খাবার আর স্বাদ তৈরি করার কারখানা। দিন এবং রাতের অনেকটা সময় এই ল্যাবরেটরিতেই কাটিয়ে দেয় সে। এখানে সীমিত পরিসরে পরীক্ষা নিরীক্ষা চালায়। কোনটার সাথে কোনটা মেশাবে, কতটুকু মেশাবে আর কতক্ষণ ধরে মেশাবে সবই পরীক্ষা করে। ঘরে রান্না করার সব ধরনের সরঞ্জাম থাকলেও একটি পরিচিত জিনিস নেই, প্রেসার কুকার। মুস্কান কখনো প্রেসার কুকার ব্যবহার করে না। প্রেসার কুকারে করা খাবার কখনো মুখে দেয় না সে। এই জিনিসটা তার সূক্ষ্মজীবের জন্য বিষ। রান্নার মতো একটি শিল্পকে প্রেসার কুকারে সত্যি সত্যি খুব চাপের মধ্যে ফেলে দিয়ে চিড়ে চাপড়া করে দেয়। এটা হলো কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো ব্যাপার। ফলাফল যা হবার তাই, স্বাভাবিক স্বাদ আর পাওয়া যায় না। ওটা হারিয়ে যায় প্রচণ্ড চাপে পড়ে। মুস্কান বুঝতে পারে না মানুষ কেন এই জিনিসটার ব্যবহার করে। রান্না করা যদি এতই ঝামেলার কাজ মনে করে তাহলে বাইরে থেকে খাবার কিনে এনে খায় না কেন? চটজলদি খাবার উদর পড়তে পারে, কিন্তু কখনই মন ভরাতে পারে না। বাজে রান্না আর বাজে স্বাদের খাবার জিভকে ভারী করে তোলে, জিভের সমস্ত সূক্ষ্মতা ধ্বংস করে দেয়। বিভিন্ন স্বাদে পার্থক্য বুঝতে হলে জিভকে নিরন্তর সুরক্ষা করতে হয়। অবশ্য যারা খাবারকে পেট ভরার জিনিস মনে করে তাদের কথা আলাদা। এই জনপদের ইতিহাস হলো অভাব আর দুর্ভিক্ষের ইতিহাস। এখানে পেট ফুলিয়ে খাওয়াই স্বস্তির ব্যাপার। কিচেন টেবিল সংলগ্ন সিঙ্কে দুহাত ভালো মতো ধুয়ে নিচু হয়ে কিচেন টেবিলের নিচ থেকে একটি মাঝারি আকারের পাত্রে তুলে আনল। পাত্র ভর্তি মাংস। সেই সকাল থেকে তেঁতুল মিশিয়ে রেখে দিয়েছে। সে জানে এখন মাংসের অনেক ভেতরে ঢুকে পড়েছে সেই তেঁতুলের রস। মাংস নোনতা, তেঁতুল টক। নোনতা আর টকের মিশ্রণ কতটা ভালো হয় সেটা দেখার জন্য এটা সে করেছে। মাংসগুলো হাত দিয়ে টিপে দেখল, বেশ নরম হয়ে উঠেছে। নিচু হয়ে আরেকটা ছোট পাত্র তুলে আনলো এবার। সবুজ রঙের ঘন তরলে ভরা পুদিনা পাতার ভর্তা এটা। পাত্রটা উপর করে সবটা ঢেলে দিল মাংসের পাত্রে। এবার টেবিলের নিচ থেকে একটা বোতল নিয়ে মুখটা খুলে লাল টকটকে তরল ঢালতে শুরু করলো। প্রায় আধ বোতল ঢেলে দেবার পর রেখে দিল ওটা। দুহাত দিয়ে পাত্রের মাংসগুলো দলায় মলায় করলো কিছুক্ষণ। এরপর একটা পাত্র তুলে একটা বার্নারের উপর বসিয়ে সুইচ টিপে আগুন জ্বালিয়ে দিল। অটো ইগনিশন বার্নার, তাই দিয়ে সলাইয়ের দরকার পড়ে না। বার্নারের আগুন একেবারে কমিয়ে ডিমে তালে করে রাখল। আস্তে আস্তে উত্তাপ পেয়ে মাংসগুলো ধীরে ধীরে রান্না হবে। দ্রুত করলে এই যেরকম স্বাদ আশা করছে তা কোনোভাবে পাওয়া যাবে না। পাত্রটার উপর ঢাকনা দিয়ে ঘরের এক কোণে চলে গেল সে। অসংখ্য জার থেকে একটা অস্বচ্ছ জার নামিয়ে আনলো মুস্কান, রাখলো কিচেন টেবিলের উপর। এই জারের ভেতরে কি আছে বোঝা যাচ্ছে না। জারের মুখটা খুলে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। চোখে মুখে স্পষ্ট দ্বিধা। আলতো করে নিচের ঠোঁটটা কামড়ে ধরল সে। অবশেষে সমস্ত দ্বিধা ছেড়ে জারটা আবার আগের জায়গায় রেখে দিল।
ক্যাবিনেটে রাখা এক সাইজের অসংখ্য বোতলের দিকে তাকিয়ে মুচকি হাসল সে। এগুলো তারই সিক্রেট রেসিপি সিক্রেট রাখাটা প্রায় অসম্ভব, তারপরও কাজটা করা যায়। পুরনো ঢাকার এক বাবুচির কাছ থেকে সে শিখেছিল কিভাবে নিজের হাতের জাদু সংরক্ষণ করা যায়। লোকটা যে স্বাদের মোরগ পোলাও রান্না করত সেটা কেউ নকল করতে পারত না। এর কারণ সে পোলাও রান্না হবার মাঝখানে বিশেষ কিছু মিশিয়ে দিত। কি মেশাতো মুস্কানকে সে জানিয়েছিল। খাসির মাথা প্রক্রিয়া করে অল্প কিছু মশলার সাহায্যে গরম পানিতে সেদ্ধ করতে করতে এক ধরনের স্যুপ বানাতো। সগোপনে নিজের সাগ্রেদ সহ সবার অলক্ষ্যে সেই স্যুপ ঢেলে দিত মোরগ পোলাওয়ে। ব্যাস, অসাধারণ একটি স্বাদের জন্ম হতো। আইডিয়াটা দারুণ লেগেছিল মুস্কানের। এটাকে সে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এখন। রবীন্দ্রনাথের রেসিপিগুলোতেও একই কৌশল খাটায় সে। আয়েশি ভঙ্গিতে বার্নারের কাছে গেল এবার। পাত্রের ঢাকনা খুলে দেখে নিয়ে চামচ দিয়ে এক টুকরো মাংস মুখে পুরে চেখে দেখল। ঢাকনাটা আবার পাত্রের উপর বসিয়ে দিয়ে বার্নারের আগুন একদম কমিয়ে দিল। ঘরের বাতি নিভিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। মানুষজনের পাত মারার খবরও রাখে যে আতর আলী, তার কোনো ধারণাই নেই গোরখুদক ফালু কেন মুস্কান চৌবের বাড়িতে যাচ্ছে। ওই মহিলার সাথে ফালুর সম্পর্কটাই বা কি, সেটাও তার অজানা। সফার কাছে অদ্ভুত ঠেকল ব্যাপারটা, আর সেটা ইনফর্মারের কাছে একদমই লুকালো না। আপনি এখানকার সব খবর রাখলেও আমার মনে হচ্ছে এই মহিলার ব্যাপারে আপনার জানাশোনা একদমই কম। আতর আলী গাল চুলকে নিল একটু। তার অক্ষমতা নিয়ে কথা বলছে এই সাংবাদিক, এদিকে আত্মপক্ষ সমর্থন করার মতনও তার কিছু নেই। কথাটা একদম সত্যি। এই মহিলা সম্পর্কে খুবই কমই জানে, কিন্তু সে যতটুকু জানে বাকিরা তাও জানে না। বাকিরা ফিস করে কিছু কথা বলে, দূর থেকে বাঁকা চোখে দেখে জমিদার বাড়ি আর অদ্ভুত রেস্টুরেন্টটি। এর বেশি কিছু করার কথা তারা চিন্তাও করতে পারে না। লোকাল এমপিকে যে আঁচলে বেঁধে রেখেছে তাকে ঘাটানোর সাহস কার হবে? এই বেডি এখানকার না, কুইট থেকে আইসে তাও কেউ কইবার পারবো না। মানুষের লগে মেশেও না। নিজের পক্ষে সাফাই গাইল ইনফর্মার। খালি এমপি ডিসি এসপির লগে হের খাতির। হ্যাঁ করে শাড়ির নিচে রাখে। হের ব্যাপারে নাক গলানোর সাহস এই সুন্দরপুরের কারোরই নাই। সফা কিছু বলল না। তারা এখন জমিদার বাড়ি থেকে একটু দূরে বিরাট একটি বট গাছের নিচে দাঁড়িয়ে আছে। এখান থেকে একটি সরু পথ চলে গেছে মেইন রোডের দিকে। এ পথ দিয়েই মুস্কান চৌবেরির গাড়ি যাতায়াত করে। লোকজন হেরে আবার একটু ডরায়ও। আতরের দিকে তাকালো সফা। কেন? ইনফর্মার গলাটা নিচে নামিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ওই বেটি একটা ডাইনি। এর আগেও আতরের মুখ থেকে এ কথাটা শুনেছে সে। আপনি ওই মহিলাকে ডাইনি কেন বলেন? একটু খুলে বলেন তো। আপনারা শহরের মানুষ, আমার ও কথা বিশ্বাস করবেন না। মনে করবেন মুখ্য মানুষের গালগফ। না না, আপনি বলেন। আপনার কথা অবশ্যই বিশ্বাস করব, আপনি তো আর অন্য সবার মতো নন। মনে হয় কথাটা শুনে খুশি হয়েছে আতর। তাইলে শুনেন, হাসমত সোরা নামের এক পোলা আছে আমাগো গ্রামে। হ্যাঁ, অনেকদিন আগে রাইতের বেলায় বেডির বাড়িতে ঢুকছিল চুরি করবার মতলবে। কিন্তু ওই বাড়িতে ঢুকে আসে এমন ডরাইছে যে আর কি কমু। তা সে ভয় পেয়েছিল কেন? ও দেখছে বেডির রাইতের বেলা ডাইনি হয়ে যায়। তাই নাকি? বিস্মিত হলো সফা। আমি কইলাম ওর কথা বিশ্বাস করি নাই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। পরে অবশ্য বুঝলাম হাসমত মিশা কয় নাই। ইনফর্মারের দিকে তাকালো সফা। লোকটার চোখ মুখ খুবই সিরিয়াস। আপনি পরে কিভাবে এটা বুঝতে পারলেন? উৎসুক হয়ে জিজ্ঞেস করলো সফা। আতর আলী কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, বেডি এইখানে নার গারবার পর থেকে হের কাজ কাম আমার কাছে সুবিধার মনে হইতাছিল না। একদিন করলাম কি, সাহস করে রাতের বেলায় বেডের বাড়িতে ঢুকে পড়লাম। কি বলেন? দারোয়ান ছিল না মেইন গেটে?
অশ্লীল হাসি দিল ইনফর্মার। বোবা তখন লীলা খেলায় মশগুল। ব্রু কুচকে থাকালো নূরে সফা। মানে? ওই বোবা আর বেটির ফরমাস খাটে যে মাইয়াটা, ওগোর মধ্যে একটা লাইন আছে, বুঝলেন? দু হাতের তর্জনী আংটার মতো আটকে এক চোখ টিপে বলল আতর আলী। মাথা নেড়ে সায় দিল সফা, বুঝতে পেরেছে সে। কিন্তু এই খবর আপনি কিভাবে জানলেন? আর ওই দিন ওরা ওসব করছে বা সেটা কিভাবে বুঝতে পারলেন? আমগো টাউনে তো একটাই ডিসপেন্সারি, হাফিজ মিয়া চালায়। আমি একদিন রাইতের বেলা বোবার হাফিজ মিয়ার দোকান থেকে ফোকনা কিনতে দেখলাম। ফোকনা মানে যে কন্ডম, সেটা বুঝতে পারলো সফা। তো আমি তো পুরো তাজ্জব। বোবা একটা আবে আইতে বলা, হ্যাঁ ওইটা দিয়ে কি করব, কার লগে করব? সফা উজ্জীব হয়ে রইল বাকি কথা শোনার জন্য। ভাইজান, আমি করলাম কি জানেন? বোবার পিছন পিছন হাঁটা দিলাম। বোবাই জমিদার বাড়িতে গিয়ে ঢুকলো, কিন্তু গেট লাগাইয়া সোজা বাড়ির ভিতরে যা ঢুকছে তো ঢুকছেই, গেট আহনে নামই নাই। আপনি বাইরে থেকে এটা কিভাবে দেখলেন? মানে হচ্ছে গেটের গিলগুলো তো প্লেনশিট দিয়ে বন্ধ করে দেয়া। আরে তখন গেটটা লোহা শিকার আসিল, বাইরে থেকে সব দেখা যাইত। পরে বেটি অবশ্য এটা ডাইকা দিছে। ও, সফা আর কিছু বলল না। বোবারে গেটে না দেখা আমি দেয়াল টপকায় ঢুকে পড়লাম ওই বাড়িতে। সফা প্রশংসার দৃষ্টিতে তাকালো ইনফর্মারের দিকে। বলেন কি তারপর? জানালা দিয়ে অনেক ট্রাই করছিলাম, কিন্তু কিছুই দেখবার পারলাম না। বাতি জ্বালানো আসিল না, সব দরজাও বন্ধ। খালি দোতলার একটা ঘরের বাতি জ্বলতেছে। তখন আমি দালানের লগে যে বড় একটা আম গাছ আছে, ওইটার উপরে উঠা পড়লাম। একটু থামলো সে। আমি মনে করছিলাম বোবার লগে ওই বেটের ইটিস পিটিস আছে। সফা কিছু বলল না। ইনফর্মারের জায়গায় সে হলেও এরকমই সন্দেহ করত। তো গাছে ওঠার পর চমকায় গেলাম, দেখি ওই বেটি দোতলা বারান্দায় বসে দেয়ালের দোল খাইতেছে আর গান শুনতেছে, হাতে একটা গ্যালাস। প্রথমে বুঝি নাই, পরে ঠাউর করে দিয়ে রক্ত। আর কি? মাথা নেড়ে সায় দিল ইনফর্মার। গ্যালাসে করে দিয়ে রক্ত খাইতেছে। কি বলেন? দূর। সফা অবিশ্বাসে বলে উঠল, রক্ত খাচ্ছে? হ্যাঁ। ঢোক গিল আতর। আপনি বিশ্বাস করবেন না এরপর কি হইল। কি হলো? বেটি ঘাড় গড়ে আমার দিকে তাকাইল। কেমনে জানে বুঝতে গেছিল আমি গাছের উপর থেকে দেখতেছি। মহিলা আপনাকে দেখে ফেললো? মাথা নেড়ে সায় দিল ইনফর্মার। হ। তারপর কি করলো? বেটি কিছুই কইল না, খালি আমার দিকে ছায়া রইল। ডাইনের মতো মিসকা হাইসা মুখ ঘুরে চেয়ারে দোল খাইতে খাইতে রক্ত খাইতে লাগলো আবার, যেন কিচ্ছুই হয় নাই। কি বলেন? আপনাকে দেখে উনি কিছু করলেন না? চিৎকার চেঁচামেচিও করলেন না? সফা অবিশ্বাসে বলে উঠল, আজব তো। আরে আজবের কি দেখছেন? আসল কথা তো এখনো কই নাই। আমার জায়গায় অন্য কেউ এলে গাছ থেকে পড়ে যেত ওই দিন, পাতলা দেখানো শুরু করে দিত। ব্রুকুচকে সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইল সফা। বাফের জন্মেও আমি এমন দেখি নাই। কি দেখেছিলেন আপনি? ওই বেডি যখন আমার দিকে চাইছে, তখন তার চোখ দুইটা আগুনের মতো জ্বলতেছিল। আন্ধারে বিলাই আর শিয়ালের চোখ যেমন জ্বলে, তার চেয়েও বেশি। কোনো মানুষের চোখ এমন করে জ্বলতে পারে আপনি কন? ইনফর্মারের দিকে অবিশ্বাসে তাকালো সফা। ওই মহিলার চোখ দুটো জ্বলছিল। সুরত আলীর হোটেলে ফিরে জামা কাপড় না ছেড়েই মোবাইল ফোনটা নিয়ে বিছানার উপর চুপচাপ বসে আসে সফা। ব্যাটারি চার্জ একদম শেষ। চার্জে দিয়ে জরুরি একটা ফোন করার পর থেকেই এভাবে বসে আছে সে। কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। তার চেয়ে বড় কথা, সীমাহীন এক কৌতূহল তাকে অস্থির করে তুলেছে। একজন গোরখোদক কেন রাতের বেলায় মুস্কান চুবিরির বাড়িতে যাবে? ওই মহিলার সাথে ওই গোরখোদকের কি সম্পর্ক? আর আতর আলী যে ভয়ানক গল্পটা বলল, সেটা এবার কতটুকু সত্যি? যেখানে শিক্ষিত লোকজনই ভূত প্রেতের মতো কুসংস্কারে বিশ্বাস করে, অতিপ্রাকৃত গালগপ্পে আস্থা রাখে, সেখানে গণ্ডগ্রামের অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকজন
কি দেখে কি বলেছে কে জানে, কিন্তু আতরের কথাগুলো তড়ি মেরে উড়িয়ে দিতে পারছে না। লোকটা নিরীহ কোনো গ্রামবাসী নয়, খুবই ধুরন্ধর এবং টাউট টাইপের লোক। পুলিশের সাথে তার নিত্য ওঠা বসা। এখানকার মাদক ব্যবসা থেকে শুরু করে সব ধরনের অপকর্মের সাথে জড়িত। ভয় ডরও খুব একটা নেই। একটা ব্যাপারে সে নিশ্চিত, মুস্কান জুবুরি রহস্যময় একটি চরিত্র। এ পর্যন্ত তার সম্পর্কে খুব সামান্যই জানতে পেরেছে। তাতেই মনে হচ্ছে মহিলার অনেক গোমর রয়েছে, আর সেগুলো সুকৌশলে অত্যন্ত যত্নের সাথে লুকিয়ে রাখে সে। রবীন্দ্রনাথের মহিলা যেভাবে তার দিকে তাকিয়েছিল সেটা মনে করলো আবার। সেই দৃষ্টি মোটেও স্বাভাবিক ছিল না। চাহনিতে কিছু একটা ছিল, অব্যক্ত, অব্যাখ্যাত, যেন সবকিছু টের পেয়ে গেছে। তার স্থির বিশ্বাস মুস্কান জুবেরির সমস্ত গোমর লুকিয়ে আছে ওই দুটি জায়গায়, যেখান থেকে এসেছে আর এই সুন্দরপুরে যেখানে সে থাকে, ওই জমিদার বাড়িতে। বাড়িটা দুর্গের মতোই, বিশ্বস্ত লোকজন ছাড়া অন্য কেউ ঢুকতে পারে না ওখানে। তার ধারণা রবীন্দ্রনাথে তেমন কোনো রহস্য নেই, তবে ওটার অন্য কোনো উদ্দেশ্য আছে হয়তো। প্রতিদিন অসংখ্য লোকজন আসে খাওয়া দাওয়া করতে, এমন জায়গায় আর যাই হোক কোনো রহস্য থাকবে না। রবীন্দ্রনাথ সম্ভবত মহিলার একটি এলিবাই কিংবা নিছক পাগলামি। সফা নিশ্চিত মুস্কান ঢাকা থেকে এসেছে। এর পক্ষে বেশ কিছু যুক্তিও আছে তার কাছে। প্রথমত, মিস্টার জুবেরি দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে ছিলেন। অত্যন্ত মহিলার দাবি মতে তাদের বিয়ে হবার সময়কালে। মুস্কানের সাথে যদি জুবেরির আদৌ দেখা হয়ে থাকে, রমাকান্ত কামারের মতো সফারও এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে, তাহলে সেটা ঢাকাতে হয়েছে। দ্বিতীয়ত, মুস্কানের সাথে ক্ষমতাসীন এমপির খুব ভালো সম্পর্ক, আর কে না জানে ওরকম হোমরা চোমরা যে যেখানেই থাকুক তারা ঢাকাতেই পড়ে থাকে। আর যাই হোক, এই দেশটা ঢাকা কেন্দ্রিক। ওই মহিলা যদি ঢাকা থেকে এখানে এসে থাকে তাহলে খুব দ্রুতই অনেক কিছু জানা যাবে। আর একটা ব্যাপার নিয়ে চিন্তিত, সে এখানে কেন এসেছে, কি করতে এসেছে সেটা ওই মহিলার পক্ষে জানা অসম্ভব। তার আচরণে এমন বাড়াবাড়ি কিছু ছিল না যে মহিলা সন্দেহ করবে। এখন পর্যন্ত এক আতর আলী ছাড়া এখানকার কারোর সাথে সে মেশেনি, যার তার কাছ থেকে ওই মহিলার ব্যাপারে জানতেও চায়নি। এখানে আসার পর থেকে প্রতিটি পদক্ষেপ খুবই সতর্কতার সাথে ফেলেছে। রমাকান্ত কামার তার ব্যাপারে মহিলাকে কিছু বলবে সে সম্ভাবনাও খুব ক্ষীণ। স্পষ্ট বোঝা যাচ্ছে মুস্কানের সাথে মাস্টারের কোনো সম্পর্ক নেই। তারপরও মহিলা কিছু একটা টের পেয়ে গেছে। সজ্ঞা নাকি প্রজ্ঞা, মাথা ধরল সফা। এসবের কিছুই না, এটা হলো অপরাধীর সেই চিরায়ত আচরণ, যে ভালো করে জানে সে কি করছে, সুতরাং অন্যদের চেয়ে বেশি সতর্ক থাকবে সে। একটু আগে ইনফর্মার আতরকে যখন সে বলল হোটেলে ফিরে যাবে, তখন লোকটা জানালো কি একটা কাজে তাকে পাশের গ্রামে যেতে হবে। কথাটা শুনে খুশি হয়েছিল সফা। ইনফর্মারকে 200 টাকা ধরিয়ে দিয়ে বিদায় করতে চেয়েছিল, কিন্তু পারেনি। টাকা পেয়ে বিগলিত হয়ে একটি খালি ভ্যান রিক্সায় তাকে তুলে দিয়ে সে নিজে উঠে বসে। হোটেলের কাছে নাকি সে যাবে, ফলে বাধ্য হয়েই তাকে হোটেলে ফিরে আসতে হয়। হাতঘড়িতে সময় দেখে নিল সে। এখনো খুব বেশি সময় পার হয়নি। বিছানা থেকে উঠে পড়ল সে। সুতীব্র কৌতূহল তাকে ঘরে আটকে রাখতে পারল না। চার্জার থেকে মোবাইল ফোনটা খুলে পকেটে ভরে বেরিয়ে গেল সে। আতর আলী থানায় যায়নি, যাবার কোনো কারণও নেই। তারপরও থানায় যাবার ভান করেছে সাংবাদিককে বুঝিয়ে দেওয়ার জন্য যে ইনফর্মার হিসাবে এখনও বহাল তবিয়তে আছে সে। আদতে বেশ কিছুদিন ধরে থানার ত্রিসীমানায়ও যায় না। থানা থেকে কবে যে ডাক পড়বে তারও কোনো ঠিক ঠিকানা নাই। কয়েকদিন আগে একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিল সে। ভুলটা অবশ্য তার একা ছিল না, কিন্তু শাস্তিটা তাকে একাই পোহাতে হচ্ছে। কাক কাকের মাংস খায় না। পুলিশও পুলিশের কোনো দোষ খুঁজে পায়নি, পেলেও শাস্তি দেবার বেলায় বেশ কৃপণতা দেখিয়েছে।
সুন্দরপুর থানার এসআই আনোয়ারের সাথে বেশ খাতিরদার। দুজনে মিলে দীর্ঘদিন ধরেই বাণিজ্য করে আসছিল। টাউন আর গ্রামের নিরীহ স্বচ্ছ পরিবারের সন্তানদের ধরে এনে টাকার বিনিময়ে থানা থেকে ছাড়িয়ে দেবার ধান্দাটা চলছিল নির্বিঘ্নেই। প্রতি রাতে এসআই আনোয়ার হাজার হাজার টাকা কামাচ্ছিল, আর তার থেকে সামান্য ভাগ পাচ্ছিল আতর। এমনও রাত গেছে তিনটি আদম ধরে এনেছে, আর সবগুলোই আতরের ইনফরমেশনে। সেই খবর দিয়েছিল লুঙ্গি ব্যবসা করে পুবপাড়ার আলতাফ মিয়ার বেশ টাকা কামাচ্ছে, এখানে সেখানে জায়গা জমিও কিনছে। তার কলেজের পড়ুয়া ছেলেটা টুকটাক গাঁজা ফেন্সিলেরও ধরেছে, খারাপ ছেলেপেলের পাল্লায় পড়ে। সুতরাং মুরগি হিসেবে ছেলেটা বেশ ভালো ডিমি দেবে। কথা মতো এসআর আনোয়ার, যাকে তার স্বভাব চরিত্রের জন্য স্বগোত্রীয় পুলিশ আর পরিচিত জনেরা আড়ালে আবডালে জানোয়ার বলে ডাকে, আলতাফ মিয়ার বকে যাওয়া ছেলেটাকে ধরে আনলো থানায়। কপাল খারাপ, ওই সময় ছেলেটার সাথে নিষিদ্ধ মাদক জাতীয় কিছু ছিল না। বাড়ি থেকে একটু দূরে প্রাইমারি স্কুলের মাঠে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারছিল সে। তাতে অবশ্য সমস্যা হয়নি। কেউ নিষিদ্ধ জিনিস সঙ্গে নিয়ে ঘোরাফেরা করার আগ পর্যন্ত সে তো আর অপেক্ষা করতে পারে না। আইনের হাত অনেক লম্বা, কিন্তু জানোয়ারের হাত শুধু লম্বা নয়, অনেক বেশি নোংরাও। সেই নোংরা হাত যার উপরে পড়বে তার পকেটে গাঁজা ফেন্সিডিল ইয়াবা আপনা আপনি চলে আসবে। ছেলেটাকে থানায় ধরে এনে একটা ফেন্সিডিল আর কিছু গাঁজা পুড়িয়া রিকভারি হিসেবে দেখিয়ে দিল এসআই আনোয়ার। বেশ, কেস খাড়া। আসামির কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে, কমপক্ষে 3-4 বছরের জেল তো হতেই হবে। ছেলের বাপের কাছে আতর যখন খবরটা দ্রুত পৌঁছে দিল, তখন বেচারা আলতাফ মিয়ার জান বের হবার জোগাড়। লুঙ্গি ব্যবসায়ী লুঙ্গির কেট দিতে দিতে উদ্বেগের চোটে বাড়ি থেকে বেরিয়ে আসে আতরের সঙ্গে। স্বভাবতই আতরের কাছে চটচলদি সমাধান চাইল ছেলের বাপ। সেও মহা উৎসাহে বাতলে দিল সহজ উপায়। ওই এসআই আনোয়ারকে নগদ 1 লক্ষ টাকা দিলেই কেস ডিসমিস হয়ে যাবে। রাতের মধ্যেই ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে পারবে তার কাননের একমাত্র নন্দন। আলতাফ মিয়া একটু গাইগুই করে রেটটা কমাতে অনুরোধ করে থাকে। সে তো গ্রামেরই ছেলে, তার কি উচিত না একই গ্রামের মানুষকে একটু উপকার করা? সুযোগ বুঝে আতরও দান মেরে দেয়। নগদ 5,000 টাকা বাগিয়ে 1,50,000 নামিয়ে আনে। ওদিকে থানায় গিয়ে এসআই আনোয়ারকে বোঝাতে সক্ষম হয় বহু কষ্টে 50 রাজি করিয়েছে। এর চেয়ে বেশি চাইলে ছেলের বাপ বিগড়ে যেতে পারে। 50 খালাস করে দেওয়া উচিত। আনোয়ার জানোয়ারের মতো দৃষ্টিহীনে সন্দেহ করলেও রাজি হয়ে যায়। যাই হোক, রাত 10:30টার মধ্যে থানার ভেতরের এক রুমে ব্যাপারটা ফয়সালা করতে বসে আলতাফ মিয়া আর এসআই আনোয়ার। আতরও সেখানে উপস্থিত ছিল, কিন্তু সব ওলট পালট হয়ে যায় 50,000 টাকা লেনদেন করতে গিয়ে। আচমকা সেখানে হাজির হয় স্থানীয় এমপির এক ভাতিজা। ছেলেটা বয়সের চেয়ে শিয়ানা বেশি। এমপি চাচার পাওয়ারের গরম তাকে অকালে পাকিয়ে ফেলেছে। তারা জানতে পারে আলতাফ মিয়ার বকে যাওয়া ছেলের জানে দোস্ত ওই পাকনা ছেলেটা। কপাল খারাপ হলে যাওয়া হয়। ওই দিন রাতে কি একটা জরুরি কাজে এমপি সাহেব সুন্দরপুরে চলে এসেছিল। ক্ষমতাধর চাচাকে কাছে পেয়ে ভাতিজার 8 কেজির কলিজা বেড়ে 1.25 কেজি হয়ে যায়। থানায় ঢুকে হাতে নাতে ধরে ফেলে 50,000 টাকার লেনদেন। আলতাফ মিয়ার ছেলের তার মতো একজন বন্ধু থাকতে সামান্য এক এসআইকে 50,000 টাকা দিয়ে ম্যানেজ করতে যাবে কেন? তাহলে তার ক্ষমতাধর এমপির ভাতিজা হয়ে কি লাভ? তা তো বটেই। আলতাফ মিয়ার হাসি সর্বোচ্চ সীমায় তখন পৌঁছালো। যেন পুচকে এক ত্রাণকর্তা নাজিল হয়েছে তার ছেলেটাকে উদ্ধার করতে। মুহূর্তেই পুরো ঘটনা তালগোল পাকিয়ে গেল। সুন্দরপুরের ওসি এসব কিছুই জানতো না। সব জেনে শুনে সে ক্ষেপে আগুন। তাকে না জানিয়ে ভাটনা দিয়ে দিনের পর দিন এসআই না জানি কত মুরগি ধরে এনে ডিম খেয়েছে। 50,000 টাকা তো গেলই, এমনকি আতরকেও কিছুক্ষণ আগে বাগিয়ে নেওয়া 5,000 টাকা হাত জোর করে ফিরিয়ে দিতে হলো। ওসির হাতে 3-4টা থাপ্পড় আর এমপির ভাতিজার থ্রেট ছাড়াও অশ্রাব্য গালিগালাজ উপরে হিসেবে জুটে গেল তার কপালে। আন্তর ভেবেছিল কয়েকদিনের মধ্যে এসে আনোয়ার বদলি হয়ে যাবে উচ্চারণ করতে কষ্টকর খাগড়াছড়ি কিংবা রাঙামাটির কোনো অখ্যাত থানায়, কিন্তু তা হয়নি।
তবে ওই দিনের পর থেকে আতরের জন্য সুন্দরপুর থানা কমপ্লেক্সে ঢোকাটা নিষিদ্ধ হয়ে যায়। ওসির কাছ থেকে পুনরায় ডাক না পেলে তার পক্ষে থানায় ঢোকা সম্ভব হবে না। এসআই আনোয়ার অবশ্য তাকে আশ্বাস দিয়েছে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। সুতরাং থানার কথা বললেও সাংবাদিককে হোটেলে নামিয়েই ভ্যানটা নিয়ে সে সোজা চলে যায় একরামের ডেরায়। দিন দিন তার গাঁজার ব্যবসাটা ফুলে ফেপে উঠেছে। প্রতিদিন তার কাছ থেকে 100 টাকা আর 2টো গাঁজা স্টিক নজরানা হিসেবে নেয়। শেষে থানায় ঢুকতে পারে না, ওসির কাছে অবদস্থ হয়েছে এসব কথা যদি একরাম জানতে পারে তাহলে 2 পয়সাও দেবে না। আতরের আশঙ্কা খুব জলদি থানা থেকে ডাক না পেলে খবরটা চার হতে আর বেশি সময় নেবে না। যাই হোক, একরামের ডেরা থেকে বকরা আর 2টো স্টিক নিয়ে রওনা দেয় বড় কবরস্থানের দিকে। এখন কবরস্থান থেকে একটু দূরে গাঁজার স্টিককে জোরে জোরে টান দিয়ে ধোয়া ছাড়ছে সে। এর আগে ফালু পোলাটার দিকে তার নজর খুব একটা পড়েনি। একজন গোরখোদকের ব্যাপারে নাক গলাতে যাবে কে? মানুষজন কবরস্থান আর গোরখোদক পারতপক্ষে এড়িয়ে চলে। ফালু কি করে, কোথায় যায়, কিভাবে থাকে সেসব নিয়ে কোনো আজাইরা ভাদাইমা লোক মাথা ঘামায় না। কিন্তু এখন মনে হচ্ছে পোলাটার দিকে নজর দেওয়ার দরকার ছিল। তার অ্যাডভান্স কবর খোদাখুদির ব্যাপারটা আমলে নেয়নি এতদিন। এখন তো দেখতে পাচ্ছে ওই ডাইনির সাথে তলে তলে তার দারুণ খাতির। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ওদের মধ্যে, আর এটা তাকে জানতেই হবে। সুন্দরপুরে এত বড় ঘটনা ঘটবে আর আতর কিছু জানতে পারবে না, তা তো হয় না। শেষ কটা টান দিয়ে গাঁজার স্টিকটা মাটিতে ফেলে কবরস্থানের দিকে এগিয়ে গেল সে। সাবধানে ছোট ছোট ডিবির মতো কবরগুলো এড়িয়ে চলে গেল ফালুর ঝুপড়ি ঘরের সামনে। কবরস্থানের এক মাথায় বড় সড়ো 2টো কাঁঠাল গাছের পাশে ওটা অবস্থিত। ভেতরে কেউ আছে বলে মনে হচ্ছে না। বেড়ার ফাঁক ফোকর দিয়ে ঘরের ভেতরে উকি মারল। ঘুটঘুটে অন্ধকার। দরজাটা ধাক্কা দিতে দেখলো ওটা ভেতর থেকে বন্ধ করা নেই। বাইরের দরজায় কয়রার সাথে ছোট একটা টিপতলা ঝুলছে। নিশ্চিত হলো ফালু ঘরে নেই। ছোট বড় কবরগুলো এড়িয়ে সে চলে গেল কিছুক্ষণ আগে যেখানে সদ্য করা এক কবরে নূরে সফা নামের সাংবাদিকটি পড়ে গিয়েছিল। আকাশের চাঁদ দক্ষিণ পশ্চিমে হেলে পড়লেও বেশ আলো ছড়াচ্ছে। সে আলোয় স্পষ্ট দেখতে পেল দৃশ্যটি। সদ্য খোরা কবরটি আর নেই। অপূর্ব চাঁদ দক্ষিণ পশ্চিম দিকে হেলে পড়েছে। রাতে 11টাই সুন্দরপুরের জন্য গভীর রাত। চারদিকে নেমে এসেছে শুনশান নীরবতা। সেই সাথে ভারী হয়ে আসছে কুয়াশার চাদর। চারপাশ ঘোলাটে। ঠান্ডা বাতাস হাড়ে কাপড় না ধরলেও গায়ে এসে লাগছে বেশ। সাইকেলটা থামিয়ে জ্যাকেটের বোতামগুলো লাগিয়ে নিল সফা। হোটেল রুম থেকে বের হবার পর থেকে কোনো রিক্সা না পেয়ে ম্যানেজারের বাইসাইকেলটা ধার নিয়েছে। একটা কানটপি পরেছে সে। তার কালো জিন্স প্যান্ট আর মোর্চে পরা রঙের গ্যাবারিন জ্যাকেট একরকম রাতের জন্য যে নিখুঁত ক্যামোফ্লেজ সৃষ্টি করবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার কোনো ধারণা নেই রাতের এমন সময়ে একটু দূর থেকে একজন মানুষ ঠিকই তাকে দেখে চিনতে পেরেছে। আজ অনেকদিন পর সাইকেল চালিয়ে মাইন্ড খালেক পথ পাড়ি দিতেই পা আড়ষ্ট হয়ে গেল। স্কুল কলেজের পুরোটা সময়ই সাইকেল চালাতো সে। এমনকি বছর 3 আগেও যখন টের পেল ফিটনেস আর আগের মতো নেই, তখন আবারও সাইকেল চালাতে শুরু করে দেয়। তবে তার এই স্বাস্থ্য সচেতনতার জোশ ছিল মাত্র 2 সপ্তাহ। সকালের আরামের ঘুম হারাম করার মতো স্বাস্থ্য সচেতন মানুষ সে কখনোই ছিল না। রবীন্দ্রনাথের সামনে দিয়ে যাবার সময় দেখতে পেল রেস্তোরাঁটি বন্ধ হয়ে গেছে। জলজলে সাইনে অদ্ভুত নামটি দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে এখনো। ওটা অতিক্রম করে আরেকটু সামনে এগিয়ে আবারও থামল। সে নিশ্চিত সামনের ডান দিক দিয়ে যে সরু পথটি চলে গেছে গ্রামের ভেতরে, ওটা দিয়ে জমিদার বাড়ি যাওয়া যাবে। পেডেল চালিয়েই সে পথ ধরে এগোতে লাগলো। বেশ ধীরে ধীরে পেডেল মারছে। সে চাইছে না তেমন কোনো শব্দ হোক, কিন্তু কাঁচা মাটির পথটি বড্ড এবড়ো থেবড়ো। বারবার সাইকেল ঝাঁকি খাচ্ছে আর আপনা আপনি টুং টুং করে বেল বেজে যাচ্ছে।
ডান হাতটা এমনভাবে হ্যান্ডেলের উপর রাখলো যেন বেলের উপরের আঙুলের স্পর্শ লাগে। এর ফলে ওই টুংটাং শব্দটা বন্ধ হয়ে গেল। জমিদার বাড়ির অনেকটা দূর থেকেই সাইকেল থেকে নেমে পড়ল সে। সাইকেল নিয়েই পায়ে হেঁটে এগিয়ে গেল বাকি পথটা। জমিদার বাড়ির মেইন গেটের কাছে এসে সতর্কভাবে আশেপাশে তাকালো। কেউ নেই, থাকার কথাও নয়। গেটের ভেতরে কারো কোনো রকম উপস্থিতিও টের পাচ্ছে না। দরজার ওপাশে ওই বোবা দারোয়ান খাপটি মেরে আছে কিনা কে জানে। তাকে আগে নিশ্চিত হতে হবে। মাটি থেকে একটা ঢিল তুলে নিয়ে মেইন গেট লক্ষ্য করে ছুঁড়ে মারল। গ্রিলের দরজায় টুক করে শব্দ হলেও কারো কোনো সারা শব্দ পাওয়া গেল না। তারপরও একটু সময় নিয়ে অপেক্ষা করল সে। আরো বেশি নিশ্চিত হতে হবে। আরেকটা ঢিল ছুঁড়ে মারলেও কোনো সারা শব্দ পাওয়া গেল না। পরক্ষণেই আপন মনে হেসে ফেলল। বোবা তার ঢিলের শব্দ শুনবে কি করে, সে তো কানেই শোনে না। একটু ভেবে নিল সে, ছেলেটা গেটের পেছনে আছে কিনা সেটা খুব সহজেই দেখা যাবে। এবার মেইন গেটের ডান পাশে সীমানা প্রাচীর ধরে একটু এগিয়ে গেল সফা। দেয়াল টপ করার মতো ভালো জায়গা দরকার। প্রাচীরের ওপাশে বড় বড় গাছ, কিছু গাছের ডালপালা বাইরের দিকে ঝুঁকে আছে। আবছা অন্ধকারে দেখতে পেল সীমানা প্রাচীরটা বেশ পুরনো। জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে। সম্ভবত মূল জমিদার বাড়িটি তৈরি করার সময়ে এটি নির্মাণ করা হয়েছিল। তবে 5 ফুট উঁচু পুরনো প্রাচীরের উপরে আরও 3-4 ফুটের নতুন দেয়াল তৈরি করা হয়েছে এখন। পুরনো প্রাচীরের পুরুত্ব 20 ইঞ্চির বেশি হবে না। সে তুলনায় নতুন দেয়ালের পুরুত্ব বড়জোর 10 ইঞ্চির মতো হবে। একটা জায়গায় এসে দেখতে পেল দেয়ালের উপর দিয়ে নাম না জানা একটি গাছের ডালপালা ঝুঁকে আছে। সাইকেলটা দেয়ালের গায়ে হেলান দিয়ে রেখে আস্তে করে সিটের উপর উঠে দাঁড়ালো সে। দেয়ালের উপর দিয়ে জমিদার বাড়ির ভেতরে তাকিয়ে দেখল গেট থেকে মূল বাড়ি পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। দোতলা বাড়িটার সামনে লনের মাঝখানে একটি ফোয়ারা আছে, তবে সেটা অকেজো। তারপরও পুরনো আমলের দোতলা বাড়িটি আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছে। দুদিকে বড় বড় 4টা ফ্রেঞ্চ জানালা, মাঝখানে 3-4 ধাপের নকশা করা সিঁড়িযুক্ত সদর দরজা। দোতলাটি ঠিক নিচতলার মতনই হবে, তবে মাঝখানে একটা ঝুল বারান্দা আছে। সদর দরজার ঠিক উপরে এর অবস্থান। কারুকার্য করা প্রাচীর ঘেরা ছাদ। সম্ভবত ভবনটি রেনোভেট করার সময় প্রথম দিককার কিছু সূক্ষ্ম নকশা আর কারুকাজ হারিয়ে গেছে। পুরো ভবনটি সাদা রঙে রাঙানো। সে রং হলদেটে হয়ে গেছে এখন। জানালাগুলো পুরনো আমলের হলেও সম্ভবত নতুন করে বানানো হয়েছে। কাঠের ফ্রেমগুলো দেখতে নতুন, 100 বছরের পুরনো বলে মনে হচ্ছে না। মূল বাড়ির নিচতলার বাম দিকে এবং দোতলার ডান দিকের একটি ঘরের বাতি জ্বলছে। বাইরের ঘাসের লনটি একেবারে ছিমছাম। কিছু পাতাভার গাছ আছে ওখানে। মেইন গেট থেকে ইট বিছানো একটি ড্রাইভওয়ে চলে গেছে মূল বাড়ির সদর দরজা পর্যন্ত। দরজার উপরে জ্বলছে একটি লালচে বাল্বের বাতি। সেই আলোতে কিছুটা আলোকিত হয়ে উঠেছে লনটি, তবে বিশাল জায়গার তুলনায় তা একেবারেই অপ্রতুল। পুরনো দালানের ডান পাশে টিনের চালার একটি ছোট ঘর। দেখে মনে হচ্ছে ওটা গাড়ি রাখার কাজে ব্যবহার করা হয়। কয়েক মুহূর্ত সাইকেলের সিটের উপর দাঁড়িয়ে থেকে সব কিছু ভালো করে দেখে নিল সফা। সে যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক নিচে ওপাশের দেয়াল জুড়ে কিছু ফুলের গাছ আর পাতাবাহার চলে গেছে ডান দিক দিয়ে দোতলা বাড়ি পর্যন্ত। তবে ওদিক দিয়ে বাড়ির পেছনে যাবার কোনো রাস্তা নেই। ওখানে একটা ঘর তোলা হয়েছে, ইটের দেয়াল আর টিনের ছাদ। এটা নিঃসন্দেহে অনেক পরে বানানো হয়েছে, সম্ভবত মুস্কান জুবেরি আসার পর। ঘরটার পাশেই একটি আম গাছ। আতর সম্ভবত এই গাছটায় উঠেছিল। এবার বাড়িটার বাম দিকে ভালো করে তাকালো। দেখতে পেল ঘাসের লনের উপর একটা মেঠো পথ। সেটা চলে গেছে বাড়ির বাম দিক দিয়ে পেছনে। সফা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে যতটুকু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ওখান দিয়েই বাড়ির পেছনের দিকে যাবার রাস্তা। পুরনো দিনের এরকম প্রতাপশালী বাড়িতে অন্তর্মহলে প্রবেশের জন্য রাস্তা থাকাটাই স্বাভাবিক।
অনেক জমিদার বাড়িতে এটা সে দেখেছে, বিশেষ করে ঘোড়া গাড়ি কিংবা রথ যাতায়াত করতে পারে এমন প্রশস্ত। এইভাবে অনেকক্ষণ ধরে বাড়িটা পর্যবেক্ষণ করার পর আস্তে করে ডান পাটা দেয়ালের উপরে তুলে দিয়ে অনায়াসে ওটার উপরে উঠে বসতে পারল। এবার লাফ দেবার পালা। কাজটা তার জন্য সহজ। উপরের দিকে 3 ফুটের মতো দেয়াল নিচের দেয়াল থেকে কম পুরু, ফলে 4-5 ইঞ্চির একটা ধাপ তৈরি হয়ে গেছে। সেই ধাপে পা রেখে নিচু হয়ে গেল, শরীরটা ঝুলিয়ে দিল আস্তে করে, তারপর ছোট্ট একটা লাফ। কাঁচামাটি আর ঘাসের ওপর পড়তেই সামান্য একটা ভোঁতা শব্দ হলো কেবল। উঠে দাঁড়ালো সফা। পাশের একটি ফুল গাছের আড়ালে চলে গেল সে। পুরো বাড়িটা শুনছান। দূর থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো, বুঝতে পারলো না ওটা কিসের শব্দ। একে তো শব্দটা ক্ষীণ আর ভোঁতা, তার উপরে ঝিঝি পোকার ডাক মিলেমিশে অস্পষ্ট হয়ে গেছে। এখন তাকে বাড়ির পেছন দিকে যেতে হলে দোতলার বাড়িটার সম্মুখ ভাগের লনের উপর দিয়ে চলে যেতে হবে বাম দিকে। এটা হবে খুবই ঝুঁকিপূর্ণ কাজ। বাড়িটার ভেতর থেকে কেউ এলে দেখে ফেলতে পারে তাকে। দেয়ালের পাশে একটি ফুল গাছের আড়ালে ঘাপটি মেরে বসে রইল সে। আত্মরের কাছ থেকে যতটুকু জেনেছে, এই বাড়িতে মাত্র 3 জন লোক বাস করে। মুস্কান জুবেরি ছাড়াও বোবা ইয়াকুব নামের এক দারোয়ান আর কাজের একটি মেয়ে থাকে। সুতরাং সাহস করে লনটা পেরোনোর সিদ্ধান্ত নিল। একটা মাত্র লালচে বাতির আলোয় চত্বরটা খুব একটা আলোকিত নয়। প্রথমে এক দৌড়ে ফোয়ারার বেসের কাছে এসে নিচু হয়ে বসে পড়ল। তারপর সতর্ক দৃষ্টিতে দেখে নিল বাড়ির সামনে থেকে কেউ দেখছে কিনা। নিশ্চিত হয়ে নিঃশব্দে দৌড়ে গেল বাড়িটার বাম দিকে। মূল বাড়ির বাম দিকে যে আরেকটা দোতলা ভবন আছে, সেটা এইমাত্র আবিষ্কার করল। এই দোতলাটি খুবই ছোট, মাত্র 2টো বড়সড় ঘর। বাইরের দিকে সিঁড়ি দিয়ে দোতলায় যাবার ব্যবস্থা আছে। এই ছোট স্থাপনাটির সাথে মূল ভবনের দূরত্ব হবে বড়জোর 15-20 ফিটের মতো। কিন্তু 2টো ভবনে যাতায়াতের জন্য দোতলার উপরে একটি প্যাসেজ রয়েছে, অনেকটা সংযোগ সেতুর মতো। 2টো ভারী লোহার বিমের উপর স্থাপনা করা হয়েছে এই ঝুলন্ত প্যাসেজটি। ওটার ছাদ টালি দিয়ে ঢাকা, কুড়ে ঘরের মতো দুদিকে ঢালু হয়ে নেমে গেছে। সম্ভবত পার্শ্ব ভবনটি চাকর বাকরদের কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হতো। মুনিবের হুকুম পেয়ে দ্রুত ছুটে আসার জন্য দোতলার সাথে একটি প্যাসেজ দিয়ে সংযোগ করা হয়েছে। এরকম ভবন সফা আরও দেখেছে। সবই জমিদার আমলের বিত্ত বৈভবের বহিঃপ্রকাশ। মাথার উপরে প্যাসেজটার দিকে তাকালো সে, তারপর নজর দিল সামনের দিকে। ইট বিছানো একটি পথ চলে গেছে বাড়ির পেছনে। পা টিপে টিপে সেই পথ ধরে এগিয়ে গেল। জায়গাটা বেশ অন্ধকার, ফলে তার জন্য সুবিধাই হলো। কয়েক পা সামনে এগোতেই দেখতে পেল বাম দিকে সার্ভেন্ট কোয়ার্টার শেষ হতেই একটা খিলনাযুক্ত প্রবেশদ্বার, একেবারে ভগ্নপ্রায়। বাড়িটার মেরামত করা হলেও এটার কোনো সংস্কার করা হয়নি। খিলানের কাছে এসে ভেতরে উকি দিল সে। অন্ধকারে চোখে পড়ল ছোটখাটো আঙিনার মতো একটি জায়গা। সেই খোলা জায়গাটির উত্তর পূর্ব দিকে জুড়ে রয়েছে ইংরেজি এল অক্ষরের মতো চারিপাশে 4টা পাকা ঘর, সবগুলোই জীর্ণ ও বহুকাল পুরানো। ছোট ছোট ঘরগুলোর উপযোগিতা কি বুঝতে বাকি রইল না তার। জমিদার বাড়িটা সেই যুগে নির্মাণ করা হয়েছে যখন সবাই বাথরুম টয়লেট যথাসম্ভব মূল বাড়ি থেকে দূরে রাখত। তবে সে নিশ্চিত মুস্কান জুবেরি এগুলো আর ব্যবহার করে না। বাড়ির ভেতরে নতুন করে বাথরুম টয়লেট বানিয়ে নিয়েছে নিশ্চয়ই। দেখে মনে হচ্ছে পুরনো শৌচাগারগুলো এখন পরিত্যক্ত। খিলানযুক্ত প্রবেশদ্বার অতিক্রম করে সামনের দিকে পা বাড়ালো। ইট বিছানো পথটা চলে গেছে সোজাসুজি সামনের দিকে, তবে অন্ধকারে বাইরের দিক ঠাউর করতে পারল না। শুধু বুঝতে পারল পথটি বহু পুরানো। বাড়িটা রিনোভেট করার সময় এটা তেমন সংস্কার করা হয়নি। কিছুটা সামনে গিয়েই ইটের পথটি মাটির আস্তরণ আর আগাছায় ঢেকে গেছে।
সেই পথের বাম দিক ঘেঁষে সীমানা প্রাচীর চলে গেছে। প্রাচীর আর পথের মাঝখানের জায়গাটি ঘন ঝোপঝাড়পূর্ণ। জমিদার বাড়ির সামনের খোলা চত্বর থেকে পেছনের জায়গাটি বেশ বড়। বাড়িটার পেছন দিকে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাকা আঙিনা। মাটি থেকে কমপক্ষে 4 ফুটের মতো উঁচু হবে ওটা। দুদিকে সীমানা প্রাচীরগুলো অসংখ্য বৃক্ষরাজির মধ্য দিয়ে হারিয়ে গেছে। হাসনা হেনা ফুলের গন্ধে মো মো করছে জায়গাটা। বাগানে নানান ধরনের ফুল গাছও আছে। আবছা আবছা অন্ধকারেও কিছু সাদা ফুল চোখে পড়ল তার। অন্ধকারে ঠাউর করতে পারল না বাগানের শেষ সীমাটুকু। যেন গাঢ় অন্ধকার আর গাছপালার ভিড়ে হারিয়ে গেছে। আতর আলী তাকে বলেছে বাড়িটার পেছনে বিশাল জলাশয় আছে। সম্ভবত বাগানটা গিয়ে মিশেছে সেই জলাশয়ে। তাহলে জোর পুকুরটা কোথায়? সে জানে এই বাড়িতে নারী পুরুষের জন্য আলাদা 2টো পুকুর আছে। ওটা সম্ভবত খাল আর বাড়ির পেছন দিককার কোনো জায়গার মাঝামাঝিতে অবস্থিত। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে চমকে উঠল সফা। বুঝতে পারল মূল বাড়ির ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে বাম দিকের ঝোপের আড়ালে লুকিয়ে নিচু হয়ে বসে রইল। দেখতে পেল টর্চ হাতে এক নারী মূর্তি এসে দাঁড়িয়েছে ভবনের পেছন দিকের আঙিনায়। চিনতে পারল সে মুস্কান জুবেরি। ভদ্রমহিলা আঙিনায় এসে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত, যেন বাতাসের গন্ধ নিচ্ছে। সাদা রঙের শাড়ির উপরে লাল টকটকে একটা লাল চার জড়িয়ে রেখেছে। এখন হাতে একটা টর্চ লাইট নিয়ে ধীর পদক্ষেপে আঙিনা থেকে নেমে বাগানে বেরিয়ে ঘন গাছপালা আর ঝোপঝাড়ের ভেতর দিয়ে চলে গেল সে। একটু পরেই সফা বেরিয়ে পড়ল ঝোপের আড়াল থেকে। এরকম রাতের বেলায় মুস্কান জুবেরি টর্চ হাতে কোথায় যাচ্ছে? সতর্ক পদক্ষেপে কিন্তু অনেকটা মন্ত্রমুগ্ধের মতো টর্চের আলো অনুসরণ করে এগিয়ে গেল সফা। ইট পিছানো পথের উপর পড়ে থাকা শুকনো পাতায় পা পড়তেই মচমচ করে শব্দ হচ্ছে। মুস্কান জুবেরি যদি হঠাৎ পেছনে ফিরে দেখে তাহলে ধরা পড়ে যাবে। তাই ইট বিছানো পথ থেকে সে নেমে গেল। বেড়ালের মতো সাবধানে পা ফেলে সামনের ছোট একটা ঝোপের আড়ালে গিয়ে বসে পড়ল সে। একটু থেমে সামনের বড় একটা গাছের আড়ালে চলে গেল দ্রুত। মুস্কান জুবেরি ধীর পায়ে শুকনো পাতা মারিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করেই চোখের সামনে টর্চের আলোটা উদা হয়ে গেল। সফা ধরে নিল মহিলাটা সম্ভবত টর্চটা বন্ধ করে দিয়েছে। থমকে দাঁড়ালো সে। আরো কয়েক মুহূর্ত ভেবে আগের চেয়ে আরো বেশি সতর্ক হয়ে ঘুটঘুটে অন্ধকারের দিকে পা বাড়ালো। কিন্তু 10 কদম সামনে এগোতেই দেখতে পেল পুরনো একটি দেয়াল দাঁড়িয়ে আছে তার সামনে। ঝোপঝাড় আর গাছপালাগুলো শেষ হয়ে গেছে এই দেয়ালের খুব কাছে এসে। মাথার উপরে গাছগুলো ডালপালা মৃদু চাঁদের আলো আটকে দিয়েছে, ফলে জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। মুস্কান জুবেরি যেন দেয়াল ভেদ করে হারিয়ে গেছে চোখের নিমিষে। আতর আলী হা করে চেয়ে আছে মাটির দিকে। গর্ত বলে কিছুই নেই সেখানে। অথচ একটু আগে এখান দিয়ে যাবার সময় বেচারা সাংবাদিক সদ্য খোরা কবরে পড়ে নাস্তানাবুদ হয়েছিল। চারপাশে তাকিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল সে। ফালু সদ্য খোরা অ্যাডভান্স কবরটি সুন্দর করে ভরাট করে ফেলেছে। এমনভাবে সেটা করা হয়েছে যেন সহজে বোঝা না যায়। কিন্তু আতরের চোখে স্পষ্ট ধরা পড়েছে কবরটি ভরাট করার লক্ষণগুলো। আলগা মাটি ফেলে ভরাট করার চিহ্ন এখনো রয়ে গেছে। ফালু চেষ্টা করেছে এই কবরটা খোঁড়ার কোনো চিহ্ন না থাকে। কিন্তু কেন? উঠে দাঁড়ালো আতর। ফালুকে সে এতদিন নিতান্তই তার সেরা পোলা হিসেবে দেখে এসেছে। ওর ব্যাপারে আগ্রহ কখনই করেনি সে। এখন মনে হচ্ছে ছেলেটা বোবা ডাকাইত, ভালো মানুষের ছদ্মবেশে অগোচরে কিছু একটা করছে, আর সেটা সাংঘাতিক কিছুই হবে। ওর নিশ্চয়ই বিরাট কোনো গোমর আছে। ওসব গ্রামবাসীর জন্য তার করুণা হলো, যারা মনে করে ফালু একজন কামের লোক। স্বয়ং আজরাইলের সঙ্গে তার খাতির রয়েছে। জান কবচের খবর আগে ভাগে টের পেয়ে যায় সে। তাই সুন্দরপুরের কেউ মারা যাওয়ার আগেই কবর খুঁজে রাখে সে। আজও তাই করেছিল।
তার উপর তমিজের বাপও পা পিছলে গুয়ের গাড়ায় গিয়ে পড়ল। সবই ঠিক আছে, কিন্তু বুড়োর লাশ দাফন করার আগে কবরটা কেন ভরাট করে ফেলা হলো? তাহলে ফালুর অ্যাডভান্স কবর খোঁড়ার উদ্দেশ্যটাই বাকি ছিল। এইসব প্রশ্ন মাথায় নিয়ে আতর আলী আবার চলে এলো গড়খোদকের ঝুপড়ি ঘরের সামনে। এবার আর কোনো হাঁকডাক দিল না, দরজাটা দিয়েও চেষ্টা করল না। সোজা চলে গেল ঘরের বাম দিকে। ওখানে একটা টিউবওয়েল আর ধোয়া মোছার জন্য পাকা জায়গা আছে। টিউবওয়েলের দিকে মুখ করে আছে ঝুপড়ি ঘরের একটি জানালা। ওটা বন্ধ থাকলেও কপার দুটো ধাক্কা মারতেই খুলে গেল। জানালায় কোনো শিক দেয়া নেই। অনায়াসেই ঘরের ভেতরে ঢুকে যেতে পারল সে। ঘুটঘুটে অন্ধকার। সে অন্ধকার চোখে সয়ে যেতে সময় নিল একটু। পকেটে একটা মোবাইল ফোন আছে যার ডিসপ্লে কাজ করে না। অজ্ঞতা দিয়া সলাইয়ের একটি কাঠি জ্বালালো আতর। আম্মার কাঠের একটা চৌকি, কাপড় রাখার আলনা, এক কোণে পানি রাখার মাটির কলস, কিছু হাড়ি বাতিল আর কোদাল ছাবল টুকরি দেখতে পেল। আর একটা কাঠি জ্বালিয়ে ঘরটায় শুকুনি নজরে দেখে নিল সে। একজন নিঃসঙ্গ গড়খোদকের ঝুপড়ি ঘর যেরকম থাকার কথা যার চেয়ে বেশি কিছু নেই। কিন্তু পুলিশের সাথে দীর্ঘদিন ধরে সে কাজ করেছে। তার নাকে অন্য কিছুর গন্ধ খুব দ্রুতই ধরা পড়ে। উপর হয়ে চৌকিটার নিচে দিয়াশলের জ্বলন্ত কাঠির আলোয় দেখল। ঘুটঘুটে অন্ধকারেও জিনিসটা চিনতে পেরে ইনফরমারের শরীরে কাটা দিয়ে উঠল সঙ্গে সঙ্গে। একটা ময়লা চাদরে কিছু মুড়িয়ে রেখেছে, কিন্তু ফাঁকফোকর দিয়ে মানুষের শরীরের হাড় বের হয়ে আছে। কঙ্কাল। একটু ভয় পেলেও বুকে সাহস নিয়ে কাপড়টা খুলে দেখার চেষ্টা করল। লাশের আর অবশিষ্ট কিছুই নেই, আছে শুধু হাড়গোড়। তাতে লেগে আছে পচা মাংসের অবশিষ্ট, কাদামাটিও হতে পারে। তবে অন্ধকারে দেশলাইয়ের কাঠির আলোয় নিশ্চিত হতে পারল না। কাপড়টা সরিয়ে আরেকটু দেখতে যাবে, অমনি ঝুপড়ি ঘরের বাইরে কারো পায়ের শব্দ শুনে চমকে উঠল সে। সঙ্গে সঙ্গে হাতের জ্বলন্ত কাঠিটা ফু দিয়ে নিভিয়ে দিল। ফালু। পায়ের শব্দটা এখন ঝুপড়ি ঘরের খুব কাছে চলে এসেছে। আতর কিছু বুঝে ওঠার আগেই দরজায় ফাঁকফোকর দিয়ে টর্চের আলো এসে পড়ল ঘরের ভেতর। নিমিষেই তার শরীরের রক্ত হিম হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে একটি পুরনো দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে সফা। এই মুহূর্তে কিং কর্তব্য মিমু শব্দটি তার বেলায় বেশি প্রযোজ্য। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল। অন্য অনেকের মতো সে কুসংস্কারগ্রস্ত নয়। ভূত প্রেত জিন পরিতেও তার বিশ্বাস নেই। একজন যুক্তিবাদী মানুষ হিসেবে সে জানে জগতে যুক্তির বাইরে কিছুই নেই, কিছু ঘটেও না। তার অভিজ্ঞতা বলে সমস্ত রহস্য আর অব্যাখ্যাত ব্যাপারগুলো আসলে সাময়িক বিভ্রম, অজ্ঞানতা। এক সময় রহস্য ভেদ করে ঠিকই সত্য জানা যায়। দুচোখ কুচকে সামনের দেয়ালের দিকে ভালো করে তাকালো। এখান দিয়ে অবশ্যই কোনো প্রবেশপথ আছে। মাত্র কয়েক মুহূর্ত আগের ঘটনা তার স্পষ্ট মনে আছে। মহিলা এই ইট বিছানো পথ ধরে এগিয়ে যাচ্ছিল। সামান্যতম বামেও নয়, সামান্যতম ডানেও নয়, একেবারেই সোজা। মাথার উপরে ঘন ডালপালা থাকার কারণে চাঁদের আলো বাধা পড়েছে, ফলে জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। স্পষ্ট করে কিছু দেখার উপায় নেই। তবে ইট বিছানো পথটি যে দেয়ালের দিকে চলে গেছে সেটা বুঝতে পারল। মুসলান যুবরের মতো তার হাতে টর্চ লাইট থাকলে বুঝতে পারত সামনে আসলে কি আছে।